আজকে তোমাদের আমি শোনাবো কোরিয়ান ফেমাস সিরিজ বার্থ অফ বিউটির গল্প। আশা করি গল্পটা তোমাদেরও অনেক ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা একটা সুন্দরী মেয়েকে গাড়ি থেকে নামতে দেখি। সে আসলে এতটাই সুন্দর যে তাকে দেখা মাত্র যে কেউ তার দিক থেকে চোখ সরাতে পারে না। সবাই তো হাঁ করে শুধু তাকেই দেখতে থাকে। আর এই সুন্দরী মেয়েটার নাম হলো সারা। এরপর সারা যখন একটা শপিং মলে ড্রেস চেঞ্জ করছিল, তখন হঠাৎ করে সেখানে একটা লোক চলে আসে। আর ওইভাবে সারা ওই লোকটাকে দেখে তো অনেক ভয় পেয়ে যায় আর তাকে ধরে সেখানে মারা শুরু করে। এরপর সেই লোকটাকে ওখানে ফেলে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু লোকটা আবারও সারাকে ফলো করতে করতে শপিং মলের মধ্যেই চলে আসে। তবে ঠিক তখনই সেখানে পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে যায়। এরপর সারা ওই মলের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য ওখানে বসেছিল। তখন হঠাৎ করে টিভির একটা প্রোগ্রামের দিকে তার চোখ চলে যায়। প্রোগ্রামটায় তার কাছে অনেক চেনা চেনা লাগছিল আর তার হাবভাব দেখে মনে হচ্ছিল যে সে খুব ভালো করে জানে এই প্রোগ্রামে কি দেখানো হয়। আসলে এটা হলো একটা রিয়েলিটি শো, যেখানে মোটা মেয়েদের জীবনের স্ট্রাগল দেখানো হয়। আর এই শোতে আলটিমেটলি যে উইনার হবে, শুধুমাত্র তাকে বডি ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকা দেওয়া হবে। তো এই শোতে তখন একটা মোটা মেয়ের জীবনের স্ট্রাগল দেখানো হচ্ছিল। আর এই মেয়েটাকেও সারার বড্ড চেনা লাগে, কিন্তু সে কোনোভাবেই মেয়েটির পরিচয় মনে করতে পারছিল না, বা এই মেয়েটিকে তার এত চেনা লাগছে কেন সেই কারণও সে কোনোভাবেই বুঝতে পারছে না। এই মোটা মেয়েটির নাম হলো গিমরান। সে একদিন বাজারে তার জন্য মাছ কিনতে গিয়েছিল, কিন্তু যখন সে মাছটা ধরে চেক করছিল, তখন হঠাৎ করে মাছটা তার হাত পিছলে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে সেও ওখানে পিছলে মাছের পানির মধ্যেই পড়ে যায়। আসলে গিমরান অনেক মোটা হওয়ার কারণে নিজের শরীরের ওপর তার খুব একটা কন্ট্রোল থাকে না, তাই প্রায় সে এরকম পা পিছলে শরীরের ব্যালেন্স হারিয়ে যেখানে সেখানেই পড়ে যায়। তো এরপর সে যখন বাজার থেকে বাসায় ফিরছিল, তখন বাসে উঠতে গিয়েও সে সেম ভাবেই পড়ে যায়। তবে সব থেকে দুঃখের বিষয় কি জানো তোমরা? সে যে বাসে উঠতে গিয়ে পড়ে যায়, তখন তাকে উঠানোর জন্য কেউ ছুটে আসে না, বরং উল্টো তাকে নিয়ে সবাই সেখানে অনেক মজা করে। তো গিমরান আসলে বিবাহিত। তার শ্বশুরবাড়ির লোকেরাও তার মোটা শরীর নিয়ে বেশ চিৎকিরি করে। তাকে দিয়ে তারা বাড়ির সমস্ত কাজই করিয়ে নেয়, বিনিময়ে সামান্য সম্মানটুকুও করে না। টিভির সামনে বসে যারা গিমরানের এই জীবন কাহিনী দেখছিল, তাদের সবার অনেক কষ্ট হচ্ছিল। এরপর সেখানে কিছু দর্শকের কাছ থেকে সারা জানতে পারে যে গিমরানের হাজবেন্ড তার সঙ্গে থাকে না, 7 বছর ধরে সে বিদেশে থাকে। এটা শুনে তো সারার আরো খারাপ লাগে। এরপরে সারা বাসায় ফিরে আসে, আর বাড়ি ফিরে আসার পর সে তার সার্ভেন্টকে বলে যে আজকে আমাকে একটা দুষ্ট লোক ফলো করেছিল, বাড়ির প্রত্যেকটা জানালা দরজা খুব ভালো করেই বন্ধ করে রাখবে, আমার সন্দেহ হচ্ছে সে আবারও আমাকে মারতে আসবে। তো এরপরে আবারও গিমরানের স্টোরি দেখানো হয়। গিমরান একদিন একটা পিঙ্ক ড্রেস পরে তার হাজবেন্ডকে ভিডিও কল দেয়, যা দেখে তার দুই ননদ তো অনেক হাসতে থাকে। গিমরানের এই ননদ দুইটা হলো বাংলা সিনেমার ওই কুটনিদের মতো, মানে ভাবি যাই করুক না কেন তাদের যেন কোনোভাবেই সহ্য হয় না। আর ননদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তো গিমরান অনেক কষ্ট পায়, তাই সে চায় যে কোনোভাবেই তার শরীরের মেদ চর্বি কমিয়ে বাকিদের মতো স্লিম হয়ে যেতে। এদিকে টিভির পর্দায় গিমরানকে এরকম কষ্ট পেতে দেখে সারা চায় যে গিমরান এই কম্পিটিশনটা জিতে যাক, যাতে সে বডি ট্রান্সপ্লান্ট করে রোগা হয়ে তার হাজবেন্ডের সঙ্গেই থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে গিয়ে গিমরান এলিমিনেট হয়ে যায়, যা দেখে তো সারা সহ সবাই অনেক কষ্ট পায়। সারা ঠিক করে যে সে যেভাবেই হোক গিমরানকে সাহায্য করবে, তাই সে তখনই ওই চ্যানেলের প্রডিউসারকে ফোন করে আর বলে যে আমি কিছুই জানি না, যেভাবেই হোক আপনাদের গিমরানকে উইনার করতেই হবে। কিন্তু এই প্রডিউসার তখন বলে যে এটা কিভাবে সম্ভব ম্যাম, কারণ গিমরান তো নিজে থেকেই গিভ আপ করে দিয়েছে। এটা শুনে তো সারা পুরোপুরি অবাক হয়ে যায়, আর তাই এরপরে সে ইন্টারনেটে গিমরানের ব্যাপারে সার্চ করা শুরু করে। সারা আসলে গিমরানের সম্পূর্ণ ডিটেলসই জানতে চায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও গিমরানকে দেখতে পাই। গিমরান তখন তার হাজবেন্ডকে ফোন করছিল, কিন্তু ফোনটা ধরে তার বাড়ির কাজের লোক। আর এই কাজের লোকের মাধ্যমে সে জানতে পারে যে তার হাজবেন্ড আমেরিকাতে নয়, বরং সে সিউল শহরেই এসেছে। সে কোরিয়াতে ফিরে এসেছে, অথচ গিমরানকে কিছুই জানায়নি। তাই গিমরান ঠিক করে যে সে নিজে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করে তাকে সারপ্রাইজ করে দেবে। তো এরপরে আমরা গিমরানের হাজবেন্ডকে দেখতে পাই, যার নাম কংজু। আর গিমরান সুন্দর করে এসেছে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। তবে ওখানে যাওয়ার পর গিমরান তার হাজবেন্ডের পাশে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়, তাই সে কোনো কথা না বলে তাদের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর এরপর ওই দিন রাতে গিমরান এমন দৃশ্য দেখে যা সে কখনো কল্পনায় ভাবতে পারেনি। সে তার হাজবেন্ডকে ওই মেয়েটার সাথে, মানে তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড কিংজুর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে তো তার পায়ের নিচ থেকে যেন মাটিই সরে যায়, কারণ 7-8টা বছর সে তার হাজবেন্ডকে না দেখিয়ে অপেক্ষা করেছে। আর যখন দেখা হলো, তখন কি দেখলো? তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। তাহলে বুঝতে পারছো বন্ধুরা গিমরানের মনের অবস্থা ঠিক কতটা খারাপ। তো এর পরের দিনই আমরা গিমরান আর সেই কিংজুকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। কিংজু গিমরানকে বলে যে আমি তোমাকে কোনোভাবেই হার্ট করতে চাইনি,
আর আমি এটাও কখনো ভাবিনি যে তুমি এইভাবে আমাদের কথা জানতে পারবে। গিমরান তখন বলে যে এত সিম্প্যাথি আমাকে না দেখিয়ে পারলে আমার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নাও। তুমি তো জানো আমি আমার হাজবেন্ডের জন্য 60টা বছর অপেক্ষা করেছি, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের যত্ন করেছি। আমি আমার হাজবেন্ডকে অসম্ভব রকম ভালোবাসি। তুমি প্লিজ এভাবে আমার হাজবেন্ডকে আমার থেকে ছিনিয়ে নিও না। তখন কিংজু বলে যে আচ্ছা ধরো আমি তোমার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিলাম, কিন্তু তাহলে কি তোমাদের সম্পর্কটা টিকবে? তোমার হাজবেন্ড তোমাকে পছন্দই করে না। গিমরান তখন বলে যে কেন টিকবে না, আমরা তো অলরেডি ম্যারিড। এই কথা শুনে কিংজু তাকে বলে যে আরে গাধা মেয়ে, এতক্ষণ আমার তোমার জন্য খারাপ লাগছিল, কিন্তু আমার এখন কংজুর জন্য খারাপ লাগছে, কারণ সে তোমার মতো একটা গাধাকে বিয়ে করেছিল। হ্যাঁ আমি জানি যে তোমাদের বিয়ের সময় কংজুর বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল। আমি এটাও জানি যে তোমাদের সাপোর্ট ছাড়া সে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারতো না। এই জন্য হয়তো এখনও তোমার এবং তোমার পরিবারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন তো কংজু অনেক সাকসেসফুল, সে একটা কোম্পানির সিইও, তাই এখন তার সাথে তোমাকে কোনোভাবেই মানায় না। তুমি কি কখনো আয়নায় নিজেকে দেখেছো? কোথায় তুমি আর কোথায় কংজু? তো কিংজুর কাছ থেকে এইসব কথা শুনে তো গিমরানের মন একেবারে ভেঙে যায়, কিন্তু তারপরও সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে তার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়। কিন্তু কিংজু তো এই কাজ করতে কোনোভাবেই রাজি হয় না। তো গিমরান যখন তাকে ধরে কথা বলছিল তখন আবার গিমরানের শরীরের ধাক্কায় কিংজু নিচে পড়ে যায় আর সে অনেকটা আহত হয়ে পড়ে, তাই ইমিডিয়েটলি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কিংজুকে ফেলে দেওয়ার অপরাধে আবার পুলিশ আসে গিমরানকে অ্যারেস্ট করতে। তবে ঠিক সেই সময় কংজু এসে তাকে এই যাত্রার মতো বাঁচিয়ে দেয়। নিজের হাজবেন্ডকে এরকম বিপদের সময় পাশে পেয়ে তো গিমরান অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার হাজবেন্ড বলে যে এটাই শেষবার, এরপর থেকে আমি তোমাকে আর কখনোই প্রোটেক্ট করতে পারবো না। সে আরো বলে যে আর আজকে আমাদের বিবাহিত জীবনের শেষ দিন। এটা শুনে তো গিমরান অনেক কষ্ট পায়। সে কংজুকে অনেক রিকোয়েস্ট করে যেন এই বিয়েটা না ভাঙে, কিন্তু কংজু তার কোনো কথাই শোনে না। সে তার হাত থেকে ওয়েডিং রিংটা খুলে গিমরানকে ফেরত দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর গিমরান সোজা চলে যায় তার শাশুড়ির কাছে। আর এদিকে তার শাশুড়ি তো ছেলের অ্যাফেয়ারের বিষয়ে আগে থেকেই জানতো। সে গিমরানকে বলে যে আমার ছেলে এখন অনেক বড় একটা কোম্পানির সিইও, সে দেখতে অনেক স্মার্ট, তোমাকে ওর পাশে স্ত্রী হিসেবে কোনোভাবেই মানায় না। এদিকে গিমরানের ওই কুটি ননদ দুইটা তো আগে থেকে তাদের ভাইয়ের অ্যাফেয়ারের কথা জানতো, আর তারা এমনিতেই গিমরানকে কোনোভাবেই পছন্দ করে না। এই সব কিছু দেখে তো গিমরান অনেক কান্নাকাটি করে যে পৃথিবীতে কি কোনো মানুষ নেই যে তাকে সাপোর্ট করবে। ঠিক তখনই আমরা গিমরানের শ্বশুরকে দেখতে পাই। তাদের বাড়িতে এই একটা মাত্র লোকই আছে যে গিমরানকে একটু পছন্দ করে, আর তাকে তার বাড়ির সবাই বেশ ভয়ও পায়। তাই সে সবাইকে তখন ধমক দিয়ে বলে যে যে যার কাজে যাও, কেউ গিমরানকে ছোট করবে না। আসলে গিমরানের শ্বশুর একজন প্রকৃত আদর্শবান লোক, সে কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করে না। তো এরপরে গিমরান নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কংজুর কথা ভেবে একা একাই কাঁদতে থাকে। অন্যদিকে সারা তো এখনো বসে গিমরানের কথাই ভাবছে। সে চিন্তা করছে যে কিভাবে সে গিমরানকে একটু সাহায্য করতে পারে। ঠিক তখনই তার বাড়ির সার্ভেন্ট এসে তাকে একটা চিঠি দিয়ে যায়। ওই চিঠিতে একটা অ্যাড্রেস লেখা ছিল আর বলা ছিল যে যদি আপনি গিমরানের সঙ্গে দেখা করতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসেন। আর এরপরে সারা চিঠিতে থাকা ওই লোকেশনে চলে যায়। সেখানে গিয়ে তার একটা মেয়ের সঙ্গে দেখা হয়। সে মূলত গিমরানেরই বন্ধু। সে সারাকে বলে যে গিমরান আসলে 49 দিন আগেই মারা গিয়েছে। এই কম্পিটিশনটা গিভ আপ করার পর সে সুইসাইড করে নিয়েছে। গিমরানের মা কিন্তু এখনো এইসব বিষয়ে কিছুই জানে না। এমনকি সে এটাও জানে না যে কংজুর অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। এটা যদি সে জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। এই জন্য আমরা তাকে এই বিষয়ে কিছুই বলিনি, আর তার মৃত্যুটাকেও আমরা ওইভাবে কেউ প্রচার করিনি। এটা বলেই তার এই বান্ধবী গিমরানের মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটা লোক আসে সারার মাথায় বাড়ি মেরে তাকে সেখানে অজ্ঞান করে দেয়। এই লোকটাকে কিন্তু আমরা আগেও দেখেছি। ওই যে গল্পের শুরুতে সারাকে যে লোকটা শপিং মলে ফলো করেছিল, এই যে সেই লোকটা, এনার নাম হলো তাহি। এরপর তাহি সারাকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় মাঝপথেই সারার জ্ঞান ফিরে আসে। তাই সে চলন্ত গাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাহিও তখন তার পিছু দৌড়াতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সারা তাহিকে বলে যে তুমি একটা সাইকো মার্ডারার, কিন্তু তাহি উল্টো সারাকে বলে যে তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি ভুলে গিয়েছো যে তুমি হলে আসল গিমরান। এটা শুনে তো সারা পুরোপুরি স্টাক হয়ে যায়। আসলে গিমরান কাঁদতে কাঁদতে ড্রাইভ করছিল, আর হঠাৎ করে অমনোযোগী হওয়ার কারণে তার সামনে একটা গাড়ি চলে আসে। আর অন্ধকারের ফ্ল্যাশ লাইটের কারণে সে তার চোখের সামনে কিছুই দেখতে পারছিল না। আর ব্রেক কন্ট্রোল না করতে পেরে সে তার গাড়ি নিয়ে সমুদ্রের মধ্যেই পড়ে যায়। কিন্তু গিমরান এই যাত্রায় কোনোভাবে বেঁচে যায়। আর এরপর গিমরান যখন ওখান থেকে উঠে কোনো রকমে বাসায় যায় তখন দেখতে পায় যে সবাই তাই ফিউনারাল করছে, আর সেও তাই একটা কোণে লুকিয়ে পড়ে। সে দেখতে পায় যে তার মা তার জন্য খুব কাঁদছে, আর সেখানে তার শ্বশুরবাড়ির সমস্ত লোকরাও ছিল। কিন্তু গিমরানের হাজবেন্ড কংজু, তার শাশুড়ি এবং ননদ দুইটার চোখে এক ফোঁটা পানিও নেই। তারা যেন আরো হাঁপ ছেড়ে বেঁচেছে যে গিমরান তাদের জীবন থেকে চলে গিয়েছে। আর এইসব কিছু দেখার পরে গিমরানের মনে অনেক জিদ জাগে। সে চিন্তা করে যে যে করেই হোক আমি চিকুন হব। তাই সে সোজা চলে যায় তাহির বাড়িতে, আর তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করে।
সে বলে যে যেভাবেই হোক তুমি আমার চেহারাটা পাল্টে দাও। তাহি আসলে একজন প্লাস্টিক সার্জন, কিন্তু তাহি এরকম হুট করে অজানা কোনো মানুষের অপারেশন করতে চাচ্ছিল না। কিন্তু গিমরান তো নাছোড়বান্দা, সে বারবার তাহিকে রিকোয়েস্ট করেই যাচ্ছে। সে তাহিকে বলে যে আমি আমার এই মোটা শরীর আর দেখতে চাই না, আর আমি এভাবে মরতেও চাই না। যারা আমার সাথে এরকম ব্যবহার করেছে আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে তারপরে যা করার তাই করতে চাই। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। তো অনেক রিকোয়েস্ট করার পর তাহি রাজি হয়ে যায় গিমরানের সার্জারিটা করতে। আর ওই অপারেশনের সময় গিমরানকে অনেক পরিমাণ অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এই কারণে গিমরান মাঝে মাঝে ভুলে যায় যে সে কে। এরপর সার্জারি কমপ্লিট হওয়ার পর গিমরানের নতুন একটা পরিচয় হয়, তার নাম এখন সারা। সবাই তাকে এখন সারা নামেই চেনে। আসলে তাহি প্রথম থেকেই সারার পিছনে ছুটছিল তাকে ঔষধ খাওয়ানোর জন্য, কিন্তু সারা ভুলে গিয়েছিল যে তার প্লাস্টিক সার্জারি হয়েছে, আর তার তাহিকেও মনে ছিল না। এই জন্য সে প্রথম থেকেই তাহিকে দেখে ওরকম রিয়াক্ট করছে। তো এরপরে তারা দুইজন আবারও বাড়িতে ফিরে আসে। সারা আসলে তাহির বাড়িতেই থাকে। এরপর সারা তাহির জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে, আর ওরকম বাজে আচরণের জন্য তাহির কাছে অনেকবার ক্ষমাও চায়। তাহি এরপর তাকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়, যেখানে লেখা ছিল তাহি এখন থেকে যা যা বলবে সারাকে সবকিছুই করতে হবে, কারণ তাহি বিনা পয়সায় তার অপারেশনটা করে দিয়েছে, তাকে থাকার জায়গাও দিয়েছে, এমনকি তাকে সম্পূর্ণ সেফটিও সে প্রোভাইড করছে। সারাও তখন আর কোনো কিছু না ভেবে নিজের রক্ত দিয়ে স্ট্যাম্পে সই করে দেয়। তো এরপর তাহি সারাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে প্রতিশোধ নেবে, সেই বিষয়ে কি এখনো কোনো প্ল্যান করেছো? তখন সারা একটা মুচকি হাসি দিয়ে বলে যে আমি তো দেখতে এখন অনেক সুন্দরী হয়ে গিয়েছি, আমার আবার নতুন করে প্ল্যান করার কি দরকার আছে। অন্যদিকে আবার কংজু আর কিংজুর সম্পর্ক বেশ ভালোই চলছিল। তারা দুইজন এখন একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না। এদিকে তাহি তো সারার হাজবেন্ড মানে কংজুর সমস্ত ডিটেলসই বের করে ফেলেছে, মানে সে কখন কোথায় যাচ্ছে বা কিংজুকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছে এই সব কিছুই তাহি বের করে ফেলে। তাহি তখন সারাকে বলে যে তুমি কি জানো তারা দুজন বিদেশে ঘুরতে গিয়েছে, অথচ আজকে তোমার মৃত্যুর 49তম দিন। কোরিয়ানদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কোরিয়ানরা বিশ্বাস করে যে এই 49তম দিনে কোনো আত্মা দুনিয়া থেকে স্বর্গে চলে যায়। সারা এটা শুনে তো খুবই অবাক হয়ে যায় যে তার মৃত্যুর 49তম দিনেও তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। তখন সারা বলে যে আমি কংজুর বিরুদ্ধে চরম প্রতিশোধ নেব, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন তাহি বলে যে আরে বাবা, তোমাকে সাহায্য না করলে আমি তোমার পিছনে তো এফোর্ট কেন দিচ্ছি, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু তার আগে একটা বিষয় আছে, তোমাকে আগে ভেতর থেকে চেঞ্জ হতে হবে। তুমি শুধুমাত্র বাইরে থেকেই চেঞ্জ হয়েছো, কিন্তু ভেতরও তুমি এখনো সে বোকাশোকা গিমরানি রয়ে গিয়েছো। রিভেঞ্জ নিতে গেলে আগে তোমাকে ভেতর থেকে চেঞ্জ হয়ে আরো বেশি শক্ত হতে হবে। প্রথমে তুমি তোমার রূপ দিয়ে তোমার হাজবেন্ডকে প্রেমের জালে ফাঁসাবে, আর তারপর সে যখন তোমার প্রেমে হাবুডুবু খাবে ঠিক তখনই তুমি রিভেঞ্জটা নিয়ে নেবে। সারাও তখন ঠিক করে যে সে তাহির প্ল্যান মতোই কাজ করবে। অন্যদিকে আমরা কিংজু আর কংজুকে দেখতে পাই। এতদিন তারা তাদের সম্পর্কের কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একটা ছবি ভাইরাল হয়ে যায়, আর এরপর এখন তারা ওপেন রিলেশনশিপেই আছে। আর দূর থেকে সারা এগুলো দেখতে পেয়ে তো মনে মনে বেশ কষ্ট পায়। এরপর সারা বাড়িতে ফিরে এসে গিমরানের সমস্ত পোশাকগুলো পুড়িয়ে ফেলে, সঙ্গে সঙ্গে সে গিমরানকেও পুড়িয়ে ফেলে। সে প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে একজন নতুন মানুষ হয়ে উঠবে। এরপর তাহি তাকে বলে যে আমার কাছে আছে ব্রেন আর তোমার কাছে আছে বিউটি, বিউটি আর ব্রেন যদি একসঙ্গে থাকে তাহলে আমাদেরকে কখনো কেউ হারাতে পারবে না। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে প্রমিস করে যে যাই হয়ে যাক না কেন তারা হাল ছাড়বে না, আর তারা নিজেদেরকে ভুলও বুঝবে না। আর ঠিক এখানে এই সিরিজটার প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সেকেন্ড পার্ট দেখতে চাও কিনা সেটাও জানিও, তাহলে আমি এটারও সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।